সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 8 বৃত্ত সংক্রান্ত দুইটা এক্সট্রা করব এবং অনুশীলনী 8.2 এর প্রথম যে এক্সট্রাটা করব সেটা হলো 1 নাম্বার 8.2 এর। এক্সট্রাগুলো খুব সহজ, আমরা বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যগুলো পড়েছি জাস্ট সেটা প্রয়োগ করা, আর কিচ্ছু না। অর্থাৎ আমরা ওখানে যা যা শিখেছি তা প্রয়োগ করে কাজ করতে পারছি কিনা সেটা পরীক্ষা করা এক্সট্রাতে। তো আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজ ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আমরা উপপাদ্যে সেটা পড়ে ফেলেছি। তবুও আর একবার রিপিট, যে যদি এমন হয় একটা বৃত্তে কোনো চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো অবস্থিত হয়, আমি যদি আরও ডিটেলস বলি, একেবারে খুব সাদামাটা ভাষায় বলি, যে কোনো চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো যদি একটা বৃত্তের পরিধি দিয়ে যায়, তখন ওই চতুর্ভুজকে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলে। এর থেকে সহজ কথা আর নাই। এটা খুব সহজ একটা কথা, যে একটা চতুর্ভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধি দিয়ে যেতে হবে, 3টা গেলে হবে না, 4টাই, তখন তাকে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলে। তো আমাকে কি বলছে, যে কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এটার AC একটা কর্ণ আছে, BD একটা কর্ণ আছে, এবং এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। আমাকে বলছে কি, এটা কেন্দ্র মনে করি U, হ্যাঁ, ই বিন্দুতে ছেদ করেছে কেন্দ্র U। তো AC এবং BD কর্ণদ্বয় U বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে দেখো দুইটা কোণ তৈরি হয়েছে, একটা হলো AUB, এই যে কোণটা, আর একটা কোণ তৈরি হয়েছে COD। এই দুটোটা কোণ যোগ করলে যে কি হবে, 2AEB এর সমান হবে, সেটাই আমরা কি করে দিব, প্রমাণ করে দিব। আবার দেখি কি বলছে, যে কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এইরকম আঁকলে আরো সহজে বুঝবে, ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, অর্থাৎ শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধি দিয়ে যায়। AC একটি কর্ণ, BD আর একটি কর্ণ, এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, কেন্দ্র 2, এই যে AC ও BD কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে, খেয়াল করো, AOB, এটা অবশ্যই বৃত্তস্থ কোণ। আরও একটা কোণ তৈরি হয়েছে, বৃত্তস্থ কোণ COD। এই দুটোটা কোণ যোগ করলে কার সমান হবে, 2AEB এর সমান হবে। এটাই আমরা কি করে দিব, প্রমাণ করে দিব। এটা এইটার প্রমাণটা আর কি, যে আমরা শিখেছি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এবং ত্রিভুজের বহিস্থ কোণ ইহার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই দুইটা জিওমেট্রি যদি তুমি বুঝে থাকো, এইটা প্রমাণ করা এটা তোমার জন্য কোনো ব্যাপারেই না। এই শুধু দুইটা ব্যাপার বুঝতে হবে, যে উপপাদ্য বেশি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 2 ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা তৈরি হয়, ইহা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই ব্যাপারটা আমরা 6ষ্ঠ অধ্যায়েও প্রয়োগ করতেছি, 14 অধ্যায়েও প্রয়োগ করি, এমনকি 8ম অধ্যায়েও কি করতেছি, এটা প্রয়োগ করতেছি। ওই জ্যামিতিটা আসলেই ইম্পর্টেন্ট। ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আচ্ছা, আমরা প্রমাণে চলে যাই। আমরা প্রথমেই একটা বৃত্তের ছবি এঁকে ফেলি, সহজ, খুবই সহজ। আমরা একটা বৃত্তের ছবি এঁকে ফেলি। কেন্দ্র শনাক্ত করে রাখতে হবে, কিন্তু কেন্দ্র শনাক্ত করে রাখতে হবে, কেন্দ্র শনাক্ত করে রাখতে হবে, এবং ছবি আঁকার সময় যেন বিদ্ঘুটে হয়ে না যায় সেই ব্যাপারেও খেয়াল করতে হবে। কেন্দ্র U, এবার আমরা এখানে চতুর্ভুজ আঁকবো। চতুর্ভুজ আঁকার সময় দেখতে হবে, কিন্তু চতুর্ভুজ আমি কিভাবে আঁকছি খেয়াল করছো, খুব খেয়াল করো, যে বড় বাহুটাকে কেন্দ্রের কাছাকাছি দিচ্ছি,
আর ছোট বাহুটাকে কেন্দ্রের একেবারে দূরে পাঠাই দিচ্ছে, তাহলে এই ছবিটা অনেক স্মার্ট আসবে এবং তুমিও ছবিটা ভালো মানে ভালো বুঝতে পারবে। ছবি মানে খুব জগাকি খিচুড়ি হয়ে গেলে জ্যামিতি করতে অনেক সময় অসুবিধা হয়। হ্যাঁ, এখন দেখো এটা স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে। এসি তুমি একটা কর্ণ চুপ করে দাও, বিডি আর একটা কর্ণ চুপ করে দাও। এখন তুমি দেখো ওই বিন্দু আর কেন্দ্র অনেক দূরে চলে গিয়েছে, কাছাকাছি হয় না, এখানে কাছাকাছি হয়েছিল, কিন্তু এরকম কাছাকাছি হলে জ্যামিতিটা দেখে কাজ করতে অসুবিধা হয়। এখন খুব স্মার্ট, কেন্দ্র ওইখানে, ওইটা ওইখানে। এবার আমরা আরও দুইটা কোণ তৈরি করি, একটা এউবি আর একটা কি সিইউডি, আর একটা সিইউডি, ও এখানে লিখি সিইউডি। এই তো হয়ে গেল, ছবি শেষ। এবার আমরা প্রমাণে ঢুকে পড়ি। তো এক্সট্রা জ্যামিতির বিশেষ নির্বাচন লিখতে আমার খুবই ভালো লাগে। কেন? এক্সট্রা জ্যামিতির বিশেষ নির্বাচন লিখতে কিছুই করতে হয় না, এখানে যা আছে তা লিখে দিলেই হয়ে যায়। হ্যাঁ, যা আছে তা লিখে দিব। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজ মানে শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধি দিয়ে যায়। ACOBD কর্ণদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এখন আমরা প্রমাণ করি যে কি প্রমাণ করব সেটা লিখে ফেলি, যে অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল COD সমান 2AEB। ওখানে যেটা চেয়েছি সেটা প্রমাণ। ডিয়ার স্টুডেন্টগুলো, আগে আমার একটু কথা শুনবে। তুমি প্রথমে AOBর কাছে যাও। এই কোণটা দেখে তোমাকে বুঝতে হবে যে এই কোণটার এটা একটা কিন্তু এই ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ। এটা দেখো এর সাথে মিলিত হয়েছে, এটা এর সাথে মিলিত হয়েছে, তার মানে ওর সাথে বি ওর সাথে, তার মানে এটা কেন্দ্রস্থ কোণ। AB চাপের উপর দণ্ডায়মান, এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তুমি যখনই কোথাও কেন্দ্রস্থ কোণ দেখো তখনই ওই উপপাদ্য 20টা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা প্রয়োগ করতে চেষ্টা করবা। এটা প্রয়োগ করলেই দেখবে যে তুমি হেসে গেলে কাজ করতে পারতেছ। তাহলে এই AOB, এটা যেহেতু কি কোণ? কেন্দ্রস্থ কোণ। অনুরূপভাবে তুমি দেখো এটাও কেন্দ্রস্থ কোণ, কিন্তু এই যে COD এটাও বৃত্তের কেন্দ্রে কোণ তৈরি করেছে। আমরা একটু করে এখানে দেখি, কেন্দ্রে যদি কোনো কোণ তৈরি করে একটা বৃত্তচাপ, তখন তাকে কেন্দ্রস্থ কোণ বলে। বৃত্তের পরিধির উপর কোনো কোণ তৈরি করলে তাকে কি কোণ বলে? বৃত্তস্থ কোণ বলে। এবং এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমরা যারা ভিডিওটা দেখো নাই, দয়া করে ওইটা দেখে নিবে। ওইটা দেখে নিলে আরও ভালো বুঝবে যে AB চাপের উপর দণ্ডায়মান, এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, বৃত্তস্থের দ্বিগুণ। এবং প্রয়োগ করার শর্ত হলো দুনো কোণের প্রান্তবিন্দু কিন্তু একই বৃত্তচাপের প্রান্তবিন্দুতে লাগতে হবে। এই দুটারও অপর প্রান্তবিন্দু বৃত্তচাপের অপর প্রান্তবিন্দুতে লাগতে হবে। তাহলে AB চাপের উপর দণ্ডায়মান, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় কোণ? 2 কোণ। তো সেইটাই আমরা লিখতেছি। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো সেটা আমরা প্রয়োগ করব AB চাপের উপর। সুতরাং AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকে AOB। আমরা একটু ভালো করে দেখব এর বৃত্তস্থ কি? এর প্রান্তবিন্দু সির সাথে, বি এর প্রান্তবিন্দু সির সাথে, তার মানে এটা বৃত্তস্থ। তো তুমি কিন্তু বলতে পারো, স্যার এর প্রান্তবিন্দু ডির সাথে, বির প্রান্তবিন্দু ডির সাথে, এটাও তো বৃত্তস্থ হয়। হ্যাঁ, তুমি যে কোনো একটা বৃত্তস্থ নিতে পারো, হয় এটা না হয় এটা, দুটোটার যে কোনো একটা নিলেই হবে। তোমার যেটা ইচ্ছা সেইটা নিবা। কিন্তু আবার বলছি,
এবি চাপের উপর দণ্ডায়মান, এর প্রান্তবিন্দু কেন্দ্র ওর সাথে, বির প্রান্তবিন্দু কেন্দ্র ওর সাথে, তার মানে এটা হলো কেন্দ্রস্থ কোণ। আবার এর প্রান্তবিন্দু বৃত্তের পরিধি সির সাথে, বিটা সির সাথে, তার মানে এসিবি বৃত্তস্থ কোণ। তো তুমি বলবে যে এইটাও তো বৃত্তস্থ কোণ। হ্যাঁ, এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো। কোনটা ধরবে এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে, তবে আমি ওইটা ধরতেছি। কোনটা? এসিবিটা। তো কেন্দ্রস্থ বৃত্তস্থর দ্বিগুণ, তাহলে 2 সমান হবে, এটাকে আমরা 1 ধরি। এবার আমরা এই কোণটা দেখি, এই কোণটা, সে কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? সিডি চাপের উপর দণ্ডায়মান। সি এর প্রান্তবিন্দু কেন্দ্র ওর সাথে, ডি এর প্রান্তবিন্দু কেন্দ্র ওর সাথে, তার মানে এইটা সিডি চাপের উপর দণ্ডায়মান কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তাহলে সিডি চাপের উপর দণ্ডায়মান, সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকে সিইউডি ইকুয়াল টু 2 বৃত্তস্থ। এখানে কিন্তু স্বাধীন, এখানে কিন্তু যে কোনো একটা বৃত্তস্থ নেওয়া যাবে না, এখানে বৃত্তস্থ দুইটা, যে কোনোটা নিবে না। দেখো, সি এর প্রান্তবিন্দু বির সাথে, ডি এর প্রান্তবিন্দু বির সাথে, তার মানে সিবিডি হলো একটা বৃত্তস্থ। সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আরও একটা আছে, সির প্রান্তবিন্দু এর সাথে, ডির প্রান্তবিন্দু এর সাথে, তাহলে সিএডিও বৃত্তস্থ। ওখানে কিন্তু এটাতে কিন্তু আমি বলছি তুমি ইচ্ছা মতো নিবা, কিন্তু এখানে আমি বলতেছি ইচ্ছা মতো নিবে না। না, এইটা যেদিকে এই 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 বৃত্তস্থ কোণ যেদিকে, এটাও সেই দিকে নিবা। যেমন যেমন আমরা প্রথমবারে বৃত্তস্থ কোণটা নিয়েছি, বৃত্তস্থ নিয়েছি এইটা না, এই যে এসিবি না, তাহলে এই এউবি কেন্দ্রস্থের বৃত্তস্থ এটা নিয়েছি। তো এখন এই কেন্দ্রস্থের বৃত্তস্থ, এই সিইউডি এর কেন্দ্রস্থ বৃত্তস্থ দুইটা আছে, একটা সিএডি আর একটা সিবিডি। এখন সিএডি এবং অ্যাঙ্গেল সিবিডি কোনটা ওইটার পাশে অবস্থিত? এইটা, এইটা নয়। সুতরাং এখন আমরা এইটা নিব, এইটা নিব না। স্যার এটা নিলে হবে না? হবে। এটা নিলে এখানে আরও একটা জিওমেট্রি প্রয়োগ করতে হবে, আর এখানে নিলে আর জিওমেট্রি প্রয়োগ করতে হবে না, এমনিই হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম? সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ নেওয়ার সময় আগের বৃত্তস্থ কোণ যেই পাশে, সেই পাশেরটা নিব, অপর পাশেরটা নিব না। অপর পাশেরটা নিলে হবে, কিন্তু লম্বা হয়ে যাবে। তাহলে আমরা সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কি ধরবো? সিবিডি, সিবিডি। এটাকে আমরা ধরি কত নম্বর? 2। তো তুমি তো দেখতেছো এউবি যোগ সিইউডি, এউবি যোগ সিইউডি, তার মানে একের সাথে 2 কি করতে হবে? যোগ করতে হবে। আমরা যোগ করে দিই, জাস্ট একের সাথে 2। যোগ করার নিয়ম হলো বামেরটা যোগ করে বামে বসাবো, ডানেরটা যোগ করে ডানে বসাবো। একের বামে আছে এউবি প্লাস সিইউডি, 2-এর বামে ডানে কি আছে দেখো, এই কোণটা আছে, এই কোণটা আছে, এবং দুটোটা থেকে 2 কমন যায়, এই জন্য 2 আমি কমন নিয়ে ফেলেছি। 2 কমন নিয়ে এইটা যোগ এইটা লিখি, অর্থাৎ লিখি যে এসিবি প্লাস সিবিডি। এখন ডিয়ার স্টুডেন্টগুলো, আমরা বাম পক্ষের কাজ পেয়েছি, এখন ডান পক্ষে আমাকে 2ab আবিষ্কার করতে হবে, অর্থাৎ এই দুটোটা কোণ যোগ করলে কার সমান হতে হবে? ab সমান হতে হবে। এবার আমরা এখানে ছবিগুলাতে যাই। এসিবি আমাকে কিন্তু প্রমাণে লাগবে এইবি, দেখো এইবি লাগবে, কিন্তু এই কোণটার নাম কি? এসিবি। তো এটাকে আমি কি করব? এসিবি কোণকে আমি লিখতেছি পাশে, আমি চাইলে কিউ লিখতে পারি, ইসিবি লিখব। তো তুমি বলবে যে স্যার আপনার বাব নাই, অথবা আমাদের বাব নাই, ইসিবি আসবে কিভাবে? কিভাবে আসবে? দেখো, এই যে এইবি, তোমাকে দেখেই বুঝতে হবে এই দুইটা কোণ, এইটা বহিস্থ কোণ, বহিস্থ কোণের অন্তস্থ বিপরীত কোণ। তার মানে আমি বিসি ত্রিভুজের ভিতর কাজ করব। তো বিসি ত্রিভুজের ভিতর কাজ করতে হলে ওই কোণগুলোকে সেভাবেই নিতে হবে, এসিবি না নিয়ে নিতে হবে ইসিবি। সেই জন্য আমি কি লিখতেছি? এসিবিকে লিখতেছি কি? ইসিবি। ঠিক অনুরূপভাবে সিবিডিকে কি লিখবো? দেখো, সিবিডি আমি ইতে শেষ করে দিব, কারণ আমি কাজ করব বিইসি ত্রিভুজের ভিতর। সুতরাং অ্যাঙ্গেল সিবিডি না লিখে আমি লিখব অ্যাঙ্গেল সিবিই, সিবিই। আমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো কেন ইতে, অর্থাৎ একটা ই দিয়ে শুরু করলাম আর একটা ই দিয়ে শেষ করলাম, অর্থাৎ তো ডানের দুটোটা কোণকে আমরা বিইসি ত্রিভুজের ভিতর ঢুকিয়ে ফেলছি, কারণ ওই ত্রিভুজের ভিতরেই আমরা একটা জিওমেট্রি প্রয়োগ করব। কোনটা প্রয়োগ করব? ওই যে বললাম শুরুতে, আবার ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ ইহার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, ইহার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের
সমষ্টির সমান, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আমরা এটাই প্রয়োগ করব। সেটা আমরা অনেক জিওমেট্রিতে প্রয়োগ করেছি, আমরা অনেক পর্বে আলোচনা করেছি, তবু আরেকবার বলি। এই যে মনে করি এবিসি একটা ত্রিভুজ, তো এটাকে তুমি ই পর্যন্ত বাড়াও, তখন এই কোণের নাম হবে বহিস্থ কোণ, এই কোণের নাম হবে বহিস্থ কোণ। এই যে এবিসি ত্রিভুজের বিসি বাহুটা ই পর্যন্ত বাড়াইছি, তখন এই কোণটাকে আমরা বহিস্থ কোণ বলব। তো বহিস্থ কোণের সাথে এটা হলো ভিতরে লাগানো কোণ, এটা ছাড়া বাকি যে দুইটা কোণ আছে সেই দুটোটার যোগফলের সমান। অর্থাৎ এসি এইটা সি এবি প্লাস এবিসি এর যোগফলের সমান। এটাই আমি এখানে বলছি, ত্রিভুজের বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত দুইটা কোণের সমষ্টির সমান। তো শিক্ষার্থীরা সেইটা আমরা প্রয়োগ করব কোথায়? বিসিই ত্রিভুজে। সুতরাং ত্রিভুজ বিসিই হতে পায়, ত্রিভুজ বিসিই হতে পায়। তো বিসিই ত্রিভুজের আমরা একটু খেয়াল করি তো, এই যে বিসিই ত্রিভুজের সি বাহুটা এ পর্যন্ত বেড়েছে, তো সি বাহুটা যদি এ পর্যন্ত বাড়ে, বিসিই ত্রিভুজের সিটা যদি এ পর্যন্ত বাড়ে, তাহলে এটা বহিস্থ কোণ না? অর্থাৎ এইবিটা তার কি কোণ? বহিস্থ কোণ। এইবি ইকুয়াল টু অন্তস্থ, তার সাথে লাগানো এটা হলো অন্তস্থ, শেষটা ছাড়া এই দুটার যোগফলের সমান। এই দুটার নাম তুমি এটা অনুসারে দাও, যেমন এটার নাম কি? ইসিবি, অ্যাঙ্গেল ইসিবি প্লাস এটার নাম ওইটা অনুসারে দাও কি? সিবিই, সিবিই। তাহলে এবার তুমি 3 নম্বর থেকে কি পাও? সুতরাং 3 হতে পাই, 3 হতে কি পাই ডিয়ার স্টুডেন্ট? অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু 2। এই যে এইটা আছে না, এই যে সেটা জায়গায় এইটা আছে, সেটা জায়গায় কি লেখা যাবে? এইবি লেখা যাবে। এটাই হলো আমাদের উপপাদ্যের বিষয়বস্তু 2a। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা 8.2 এর 2 নম্বর এক্সট্রাটা করব। এটা একেবারে সহজ, আগে দেখেছো আমি লিখে রেখেছি, আগে যেটা আছে সেটা দিয়েই জাস্ট প্রমাণ করে দিই, এইটা দিয়ে প্রমাণ হয়ে যাবে। তবে আমরা একটু মনোযোগী হব। তো আবারও একই কথা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এখানের এই এডিবি আর বিডিসি কোণ যোগ করলে হয় 100 কোণ। এই ব্যাপারটা কিন্তু তোমাকে গভীরভাবে চিন্তা করতে হবে। এডিবি বিডিসি সমান 100 কোণ। আচ্ছা আমি মনে করি এটা কেন্দ্র, আমরা একটা কোণ আঁকি প্রথমে, এডিবি এডিবি, এটার সাথে আরেকটা কোণ যোগ করতে হবে বিডিসি। এই দুইটা কোণ যোগ করলে হয় কত? 100 কোণ। এডিবি প্লাস বিডিসি কোণ যোগ করলে হয় 100 কোণ। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে কি ওসি এক সরলরেখায় অবস্থিত, সি এক সরলরেখায় অবস্থিত। এই দেখো এবিসিডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ হয়ে গিয়েছে। আমরা আরেকবার ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করি। তো কি বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এটার প্রমাণটা খুব সহজ। এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ, হ্যাঁ এবিসিডি একটা ভিতরের অন্তর্লিখিত চতুর্ভুজ হবে, কিন্তু তুমি এইটার কথা বেশি ভাববে, এটা টেকনিক্যাল একটা প্রবলেম। এডিবি, প্রথমে একটা কোণ এডিবি, তো আরেকটা কোণ বিডিসি, এই দুটোটা কোণ যখন যোগ করবে, এই তো তার মানে 100 কোণ হওয়ার জন্য এখানে সমকোণ হতে হবে, তা এই দুটোটা কোণ যোগ করলে 100 কোণ। এখন তোমাকে প্রমাণ করতে হবে এ ও সি এক সরলরেখায় অবস্থিত। তো তুমি এইটা এঁকে দিবে আর কি, কারণ তোমাকে তো বলছে এবিসিডি একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আশা করছি তোমরা বুঝছো। এবার আমরা প্রমাণ করে ফেলি। এটাও ঠিক আগেরটার মতো একটা কি আঁকতে হবে? বৃত্ত আঁকতে হবে। আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে ফেলি, কেন্দ্র শনাক্তকরণ করে রাখবো। একটা বৃত্ত এঁকে ফেলি, আমরা একটা বৃত্ত এঁকে ফেলি কেন্দ্র ও। এখানে কোণ আঁকার সময় ওই দুইটা কোণের যোগফল, এটা একটু ব্যাপার মাথায় রাখতে হবে। অথবা তুমি কি করতে পারো, তুমি এ ও সি এক সরলরেখা এটা আগে এঁকে ফেলতে পারো, যে এইটা এ ও সি, হ্যাঁ সেটা তো একটা সরলরেখাই হবে, এ ও সি এক সরলরেখায় অবস্থিত, আগে সরলরেখাটা এঁকে ফেলো। এবার কৌশলে তুমি কোণ আঁকো। এই দেখো এগুলো আঁকারও কিন্তু কৌশল শেখা দরকার। এ ডি ভি, হ্যাঁ তো বিডিসি, তো ডির সাথে সি যোগ করে দাও। এখন তুমি চাঁদা দিয়ে মেপে দেখো 90 ডিগ্রি হয়েছে। এবার ওই বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য তো স্বাভাবিক এটা লিখতেই হবে, লিখলাম আর কি।
হয়ে গেল। তো আমরা কি লিখতেছি, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তো আমরা কি করি, তার ওই ব্যাপারটা লিখি, অ্যাঙ্গেল ADB প্লাস অ্যাঙ্গেল BDC সমান এক সমকোণ। প্রমাণ করি যে AU এবং কি C এক সরল রেখায় অবস্থিত। তো শিক্ষার্থীরা এখানে আঁকতে হবে, আঁকার আগে আমরা এই ব্যাপারটা বুঝি। ADB, এই যে ADB তুমি খেয়াল করে দেখো, এটা AB চাপের উপর দণ্ডায়মান একটা কি কোণ, বৃত্তস্থ কোণ। ADB কোণটা AB চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ। তো তোমাকে আগেরটাতে কি বলছি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ দেখলেই আমরা এটা প্রয়োগ করতে চাইব, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো তুমি বলবে যে স্যার এটার বৃত্তস্থ তো নাই, কেন নাই? কেন্দ্র এর সাথেও মিলিত হয়েছে, তো বির সাথেও যোগ করে দাও। বির সাথেও যোগ করে দিলে এটা কেন্দ্রস্থ হয়ে গেল না, সেই জন্য আমি বির সাথেও যোগ করে দিয়েছি। তো আমরা সেটাই লিখব অঙ্কন, যে কি করি, বিও যোগ করি। তো ডিয়ার স্টুডেন্টগুলো, বিএ যোগ করার পরে আমরা কি কোণ পেয়েছি, এই যে কেন্দ্রস্থ কোণ পেয়েছি। তাহলে এটাই প্রয়োগ করব, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এর ফলে হয়েছে কি, তারপরেরটাও আমরা পেয়ে গিয়েছি। দেখো BDC হলো বৃত্তস্থ, এর কেন্দ্রস্থ কত, এই যে BC চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ। জাস্ট এইটাই আগেরটার মতো। এই জন্য বলছিলাম এটা দিয়ে অনেকগুলো আমরা এক্সট্রা করব। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে AB চাপের উপর দণ্ডায়মান, খেয়াল করো, এই যে AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকে AUB সমান 2 বৃত্তস্থ, 2 কে শিক্ষার্থীরা ADB। তো আমরা তারপরেরটা কোন চাপের উপর দণ্ডায়মান, BC চাপের উপর দণ্ডায়মান। এটা BC চাপের উপর দণ্ডায়মান। হ্যাঁ, সুতরাং BC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকে B এর প্রান্তবিন্দু কেন্দ্র ওর সাথে, C এর প্রান্তবিন্দু কেন্দ্র ওর সাথে, তাহলে কেন্দ্রস্থকে BOC সমান 2 বৃত্তস্থ। B এর প্রান্তবিন্দু D এর সাথে, C এর প্রান্তবিন্দু C এর সাথে, তাহলে বৃত্তস্থ কত, BDC। এটা কত নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। তো আমরা একের সাথে 2 যোগ করে দিলে এটা পেয়ে যাব। তো আমরা কি করছি, জাস্ট একের সাথে 2 যোগ করছি। তো একের সাথে 2 যোগ করলে কি হয়, খেয়াল করে দেখো, বামেরগুলি যোগ করে বামে বসাবো, ডানেরগুলি যোগ করে ডানে বসাবো। একের বামে হচ্ছে AUB যোগ BOC ইকুয়াল টু 2। তো এখানে কি ADB প্লাস এখানে কি BDC। এবার খুব ভালো করে দেখি, ADB যোগ BDC সমান কয় সমকোণ, এক সমকোণ না। এই যে ADB যোগ BDC সমান এক সমকোণ, তাহলে এই জায়গায় আমরা কি লিখে দিতে পারি, এক সমকোণ লিখে দিতে পারি। তাহলে কি হবে, অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল BOC সমান 2 ইন্টু এক সমকোণ। তো 2 এর সাথে 1 গুণ করলে এক সমকোণ। ডিয়ারেস্ট, AOB এর সাথে BOC যোগ করে ফেলো তো, AOC কোণ হয় না? একটু খেয়াল করো না, AOB কোণের সাথে BOC কোণ যোগ করলে AOC হয়তো। তাহলে আমরা কি লিখতে পারি, AOC সমান 2 সমকোণ। এখন একটা সরল রেখার এইটার দরকার নেই, এখন আরও সহজ হয়ে যাবে। একটা সরল রেখার কোনো একটা পয়েন্টে, কোনো একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন করে এই কোণকেই বলা হয় এক সরল কোণ। এবং এক সরল কোণ সমান কত কোণ, 2 সমকোণ। এক সরল কোণ সমান 2 সমকোণ। এটা আমরা উপপাদ্য বৃত্ততেও করেছি, যে একটা সরল রেখার একটা বিন্দুতে কোণ হলো 2 সমকোণ, এক সরল কোণ। তাহলে দেখি তো, AOC এটা ও বিন্দুতে এই 2টা কোণ যোগ করেছি, 2 সমকোণ হয়েছে। তার মানে AOC একটা সরল কোণ না, সমান এক সরল কোণ। তো এক সরল কোণ কখন হয়, এক সরল কোণ কখন হয়, যখন একটা রেখার কোনো বিন্দুতে কোণ উৎপন্ন হয়।
একটা সরল রেখার কোনো বিন্দুতে যখন কোনো কোণ উৎপন্ন হয় সে কোণকেই এক সরল কোণ বলে। তাহলে এ ও সি কোণ যদি এক সরল কোণ হয় তাহলে এ ও সি একটি কি রেখা? সরল রেখা। সুতরাং এ ও সি একটি সরল রেখা। তো এ ও সি যদি একটি সরল রেখা হয় তাহলে তার এ বিন্দু, ও বিন্দু, সি বিন্দু একই সরল রেখায় অবস্থিত না? হ্যাঁ, একই সরল রেখায় অবস্থিত। সুতরাং এ, ও এবং সি এক সরল রেখায় অবস্থিত, এক সরল রেখায় অবস্থিত। আমি তোমাদেরকে বলছিলাম যে পর্বের শুরুতে এক্সট্রা যে এই জ্ঞানটা আর এই জ্ঞানটা যদি তোমার থাকে এই এক্সট্রা প্রমাণ করা কোনো ব্যাপারই না। এক্সট্রা জিওমেট্রিগুলো খুব সোজা যদি মেইন জিওমেট্রিগুলো আমাদের কাছে কি থাকে, ক্লিয়ার থাকে। তো তোমরা যে ধৈর্য সহকারে মনোযোগের সাথে ক্লাসটা দেখেছো সেই জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ। তো আগামী পর্বগুলোতেও তোমরা আমাদের সাথে থাকবে এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।